Economics. What is economics and why it is important? Economics is a social science that deals with production, supply, exchange, distribution, consumption of goods, services, and consumer behavior. অর্থাৎ ইকোনমিক্স হলো একটা সোশ্যাল সায়েন্স যেটা প্রোডাকশন, সাপ্লাই, এক্সচেঞ্জ, ডিস্ট্রিবিউশন, কনজামশন নিয়ে কাজ করে অফ গুডস অর্থাৎ জিনিসপত্রের, সার্ভিসের এবং কনজিউমার বিহেভিয়ার অর্থাৎ ভোক্তার আচরণ নিয়ে কাজ করে। এবং ইকোনমিক্সের মেইন অবজেক্টিভ হলো টু ইনশিওর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। কারণ আমাদের চাহিদা অনেক বেশি কিন্তু রিসোর্স অনেক কম, তাই আমাদেরকে এটার ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হতে হবে, অর্থাৎ ঠিকঠাক মতো এটা ইউজ করতে হবে। ইম্পর্টেন্স অফ ইকোনমিক্স. Economics is a basic skill needed in variety of sectors and professions অর্থাৎ বিভিন্ন সেক্টরে এবং প্রফেশনে গুরুত্বপূর্ণ ইকোনমিক্স হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। ইকোনমিক্স আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে। হেল্পস আন্ডারস্ট্যান্ড পিপল মানুষকে বুঝতে সাহায্য করে। গভর্নমেন্ট, বিজনেস অ্যান্ড মার্কেটে বুঝতে সাহায্য করে। অপরচুনিটি কস্ট কি? Economists use the term opportunity cost to indicate what one must give up to obtain what he or she desires. অর্থাৎ ইকোনমিস্ট এই অপরচুনিটি কস্ট দ্বারা বোঝায় কোনো একটা জিনিসকে পেতে হলে আরেকটা জিনিসকে ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনটাকে ত্যাগ করে তুমি কোনটা পেতে চাও সেটা। ইফ ইউ স্পেন্ড ইউর ইনকাম অন ভিডিও গেমস, তুমি যদি তোমার ইনকাম ভিডিও গেমে খরচ করে ফেলো, ইউ ক্যান নট স্পেন্ড ইট অন মুভিজ, তুমি সেটা মুভিতে খরচ করতে পারবে না। Opportunity cost is all around us and part of human existence. Marginalism. Marginalism is the economic principle that economic decisions are made and economic behavior occurs in terms of incremental units. অর্থাৎ মার্জিনালিজম হলো একটা প্রিন্সিপাল বা নীতি, যেই নীতিতে ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক ডিসিশনগুলো করা হয় এবং ইকোনমিক বিহেভিয়ার অকার্স, এবং ইকোনমিক যে আমরা যে পদক্ষেপগুলো নেই বিহেভিয়ার অকার্স অর্থাৎ নেই, সেগুলো করা হয় ইনক্রিমেন্টাল ইউনিটে অর্থাৎ উন্নতির ভিত্তিতে। সাঙ্ক কস্ট. Sunk cost in economics is a cost that has already been incurred and that can't be recovered. অর্থাৎ সাঙ্ক কস্ট হলো এমন একটা ব্যয় যে ব্যয়টা অলরেডি হয়ে গেছে এবং সেটাকে আর রিকভার করা সম্ভব না। ইন ইকোনমিক্স সাঙ্ক কস্ট আর ট্রিটেড অ্যাজ বাইগন, অর্থাৎ সাঙ্ক কস্টকে ট্রিট করা হয় এমনভাবে যে এটা একেবারে চলে গেছে এবং আর নট টেকেন ইনটু কনসিডারেশন হোয়েন ডিসাইডিং টু কন্টিনিউ অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট। অর্থাৎ যখন একটা প্রজেক্টে কাজ করা হবে ভবিষ্যতে, তখন আর এই আগের সাঙ্ক কস্ট নিয়ে আর চিন্তাভাবনা করা হয় না। তো এফিশিয়েন্ট মার্কেট. In an efficient market, the price of a share shows the true value of all publicly available information of a such company, whereas in inefficient market, no information is shown publicly. এটার অর্থ হলো এফিশিয়েন্ট মার্কেটে আমরা সকল যে প্রাইস, মার্কেটের যে বিভিন্ন পণ্যের প্রাইস, সেটা আমরা পাবলিকলি দেখতে পারি এবং সকল ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল। কিন্তু ইনএফিশিয়েন্ট মার্কেটে সব কিছু অ্যাভেলেবল না, তারা গোপন করে রাখে অনেক কিছু। অর্থাৎ মিনস এ মার্কেট ইন হুইচ প্রফিট অপরচুনিটিস আর এলিমিনেটেড ইনস্ট্যান্টলি, অর্থাৎ তথ্য গোপন করে লাভ করে ফেলার ইচ্ছাকে একদম শেষ করে দেওয়া হয়। অর্থাৎ কেউ চাইলেই তথ্য গোপন করে অনেক লাভ করে ফেলবে, এরকম করা যাবে না। অর্থাৎ এফিশিয়েন্ট মার্কেটে তথ্য গোপন করে অতিরিক্ত লাভ করা যাবে না। ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স. ইকোনমিক্সের দুইটা ব্রাঞ্চ আছে, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স স্টাডিজ ইন্ডিভিজুয়াল ইনকাম, অর্থাৎ ছোট অথবা বিভিন্ন মানুষের ইনকাম নিয়ে আচরণ করে। এবং ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ বড় পরিসরে স্টাডিজ ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় ইনকাম সম্পর্কে আলোচনা করে। অ্যানালাইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ লেবার, অর্থাৎ শ্রমিকের ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে অ্যানালাইজ করে। অ্যানালাইজেস টোটাল এমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি, অর্থাৎ পুরো অর্থনীতিতে যে বাজার ব্যবস্থা বা চাকরির বাজার সেটা নিয়ে আলোচনা করে। তো স্টাডিজ ইন্ডিভিজুয়াল প্রাইসেস, অর্থাৎ ছোট দরদাম এগুলো হিসাব করে। স্টাডিজ ওভারঅল প্রাইসেস, অর্থাৎ পুরো একটা লটের হিসাবকে আলোচনা করা হয়। অ্যানালাইজেস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ গুডস, অর্থাৎ জিনিসপত্রের যে ডিমান্ড এবং সাপ্লাই সেটা নিয়ে আলোচনা করা হয়। অ্যানালাইজেস অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই, অর্থাৎ তারা এখানে অ্যাগ্রিগেট বলতে বোঝাচ্ছে যে
এই জিনিসপত্রগুলো তৈরি করার জন্য যে কাঁচামাল, অর্থাৎ কাঁচামালের ডিমান্ড এবং কাঁচামালের সাপ্লাই সম্পর্কে আলোচনা করা হয়। মেথডস অফ ইকোনমিক্স, ইকোনমিক্সের দুইটা মেথড আছে, পজিটিভ ইকোনমিক্স এবং নর্মেটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্স ইজ বেসড অন ডাটা অ্যান্ড ফ্যাক্টস, অর্থাৎ ডাটা এবং আগেকার সময়ের যে বিভিন্ন ফ্যাক্ট আছে সেগুলোর উপর ভিত্তি করে পজিটিভ ইকোনমিক্স কাজ করে। নর্মেটিভ ইকোনমিক্স ইজ বেসড অন অপিনিয়ন্স অ্যান্ড ভ্যালিউজ, অর্থাৎ এটা হলো মুরব্বীদের পরামর্শ। নর্মেটিভ ইকোনমিক্স অর্থাৎ এটা তোমার অপিনিয়ন, মতামত এবং ভ্যালু, মানে তুমি কোনো চিন্তা ভাবনা না করে বললা যে এটা করলে ভালো হবে এরকম কিছু একটা, অথবা তুমি একটা আবেগ প্রকাশ করলা যে এরকম করো না, তো ওইটা হলো নর্মেটিভ ইকোনমিক্স। আর পজিটিভ ইকোনমিক্স হলো তুমি একদম যাচাই বাছাই করে তথ্য বিশ্লেষণ করে তুমি যেটা বলবা সেটা হলো পজিটিভ ইকোনমিক্স। তো দুই, পজিটিভ ইকোনমিক্স, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ইকোনমিস্ট ডিসক্রাইব ইকোনমিক্স অ্যাজ পজিটিভ ইকোনমিক্স, অর্থাৎ ক্লাসিক্যাল এবং মডার্ন ইকোনমিক্সকে ডিসক্রাইব করে পজিটিভ ইকোনমিক্স হিসেবে, এবং নর্মেটিভ ইকোনমিক্সে নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট ডিসক্রাইব ইকোনমিক্স অ্যাজ নর্মেটিভ ইকোনমিক্স। নিও ক্লাসিক্যাল পজিটিভ ইকোনমিক্স স্টাডিজ হোয়াট ইজ, মানে পজিটিভ ইকোনমিক্স বলে এইটা কি, মানে এটা ডিরেক্ট একটা সঠিক কথা একটা বলে দেয়। আর নর্মেটিভ ইকোনমিক্স স্টাডিজ হোয়াট অট টু বি, এটা কি হওয়ার কথা ছিল এরকম একটা কথা বলে। তো স্টেটমেন্টস ক্যান বি এম্পেরিক্যালি ভেরিফাইড, অর্থাৎ আমরা কি বলতেছি এটা ভেরিফাই করা যায়। স্টেটমেন্টস মে অর মে নট বি ভেরিফাইড, এটা ভেরিফাই করা যায় না। যেমন পজিটিভ ইকোনমিক্সের উদাহরণ হলো অ্যান ইনক্রিজ ইন ট্যাক্স রেটস আলটিমেটলি রেজাল্টস ইন এ ডিক্রিজ ইন টোটাল ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ যদি ট্যাক্স রেট বাড়িয়ে দেওয়া হয় তাহলে টোটাল ট্যাক্স রেভিনিউ কমে যাবে, কারণ বেশি ট্যাক্স হওয়ার কারণে মানুষ ট্যাক্স প্রদান করতে চাবে না, তারা ফাঁকিবাজি করবে। অথবা আরেকটা উদাহরণ দেওয়া যায়, গ্যাস প্রাইস রাইজ লেস পিপল উইল বাই, অর্থাৎ যদি গ্যাসের দাম বেড়ে যায় তাহলে কম মানুষ এটা কেনার চেষ্টা করবে। নর্মেটিভ ইকোনমিক্সের উদাহরণ হলো আনএমপ্লয়মেন্ট হার্মস অ্যান ইকোনমি মোর দ্যান ইনফ্লেশন, অর্থাৎ এটার মধ্যে জাস্ট তার একটা মতবাদ দিয়ে দিচ্ছে, সে একটা নিজের মনের একটা কথা বলেছে, সে বললো কোনো যাচাই বাছাই ছাড়া সে বলে দিল যে বেকারত্ব মুদ্রাস্ফীতি থেকেও বেশি ক্ষতিকর। রাইট 3 রিজনস অফ স্টাডিং ইকোনমিক্স, ইকোনমিক্স পড়ার 3টা কারণ। মোস্ট মেজর প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ অ্যান ইকোনমিক ডাইমেনশন, অর্থাৎ এই পৃথিবীর বেশিরভাগ মেজর প্রবলেমের ইকোনমিক দিক থাকবে, অর্থাৎ ধরলাম যুদ্ধ লাগছে, এই যুদ্ধেরও একটা অর্থনৈতিক দিক থাকবে, এক পক্ষ লাভবান হবে আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে এরকম। 2, ইট উইল অ্যালাউ ইউ টু মেক মোর ইনফর্ম পলিটিক্যাল ডিসিশনস, অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন ডিসিশন মেক করার জন্য সাহায্য করবে। ইট উইল মেক ইউ এ ওয়েল রাউন্ডেড থিঙ্কার, অর্থাৎ তুমি যাই করতেছো সেটা নিয়ে তুমি অনেক ভাবনা চিন্তা করে কাজ বা পদক্ষেপ নিবা, এটাতে তোমাকে সাহায্য করবে। এই 3টা হলো মেজর। হোয়াট আর এক্সাম্পল অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্টস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্টের উদাহরণ কী হতে পারে? দেয়ার আর 4 মেজর ইকোনমিক এজেন্টস: হাউসহোল্ডস অর ইন্ডিভিজুয়ালস, ফার্মস, গভর্নমেন্টস অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্কস। হাউসহোল্ডস অর ইন্ডিভিজুয়ালস অর্থাৎ বাসাবাড়ির ফার্মস, বিভিন্ন ফার্ম, গভর্নমেন্ট অর্থাৎ সরকার এবং সেন্ট্রাল ব্যাঙ্কস, এইগুলো হলো মেজর ইকোনমিক এজেন্টস। What is market? In economics, market means a social system through which the potential sellers and purchasers of a commodity or a service can interact with each other. অর্থাৎ ইকোনমিক্সের দিকে মার্কেট বলতে বোঝায় এ সোশ্যাল সিস্টেম, একটা সামাজিক ব্যবস্থা যেটার মধ্য দিয়ে থ্রু হুইচ দ্য পটেনশিয়াল, অর্থাৎ পটেনশিয়াল অর্থ বোঝাচ্ছে যে সম্ভাব্য বা যার ভিতরে সম্ভাবনা আছে, পটেনশিয়াল সেলার অ্যান্ড পারচেসার্স অফ এ কমিডিটি অর্থাৎ গোত্রের, অর এ সার্ভিস ক্যান ইন্টারেক্ট অর্থাৎ পরস্পরের সাথে লেনদেন করতে পারি, এটা হলো বাজার। তো ইকোনমিস্ট আইডেন্টিফাই 4 টাইপস অফ মার্কেট স্ট্রাকচার্স, অর্থাৎ 4 ধরনের বাজার ব্যবস্থাকে তারা চিন্তা করা হয়: পারফেক্ট কম্পিটিশন, পিওর মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন এবং অলিগোপলি। পারফেক্ট কম্পিটিশন বলতে বোঝায় যেখানে অনেক ক্রেতা এবং বিক্রেতা থাকবে। পিওর মনোপলি বলতে বোঝায় একজন বিক্রেতা থাকবে, অনেক ক্রেতা থাকবে, অর্থাৎ একাই সে পুরো বাজার দখল করে রাখছে। মনোপলিস্টিক কম্পিটিশন অর্থাৎ এই মনোপলির ভিতর দিয়ে দেখা গেল কয়েকটা
কোম্পানি এসে তারাও সেম প্রোডাক্ট বানানো শুরু করছে, তাহলে সেটা হলো মনোপলিস্টিক কম্পিটিশন। অর্থাৎ একই জাতের পণ্য তারা একে অপরের সাবস্টিটিউট, তো তাদের মধ্যে যে কম্পিটিশন সেটা হলো মনোপলিস্টিক কম্পিটিশন। অলিগোপলি, অলিগোপলি বলতে বোঝাচ্ছে ওইরকম যে অনেকজন বিক্রেতা কিন্তু একজন ক্রেতা, বা ক্রেতা খুবই কম কিন্তু বিক্রেতা অনেক বেশি, সেটা বলতে বোঝাচ্ছে অলিগোপলি। ক্যারেক্টারিস্টিক্স অফ এ পারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ এই পারফেক্ট কম্পিটিশন যে মার্কেট সেটার ক্যারেক্টারিস্টিক্স: নো ওয়ান সেলার অর নো ওয়ান বায়ার ক্যান এক্সটেন্ড এ পারসেপ্টিবল ইনফ্লুয়েন্স অন দ্য মার্কেট প্লেস। অর্থাৎ একজন ক্রেতা বা একজন বিক্রেতা চাইলেই পুরো মার্কেট প্লেসে প্রভাব ফেলতে পারবে না। লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার, অনেক ক্রেতা এবং বিক্রেতা থাকবে। যদি একজন ক্রেতা তার দাম বাড়িয়ে দেয় তাহলে সে কাস্টমার হারাবে। হোমোজেনিয়াস প্রোডাক্ট, অর্থাৎ একই ধরনের প্রোডাক্ট থাকবে পুরো মার্কেটে। নো ব্যারিয়ার্স টু এন্ট্রি অর এক্সিট, অর্থাৎ মার্কেটে ঢুকতে অথবা বেরিয়ে যেতে কোনো বাধা নাই। কিছু কিছু লঞ্চ করা কোম্পানি লং রানে ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাবে। কমপ্লিট ইনফরমেশন, অর্থাৎ আমরা যাই করতেছি তার সম্পূর্ণ তথ্য পাচ্ছি, অর্থাৎ প্রতিটা পণ্যের দাম, বাজারের অবস্থা সব কিছু আমরা জানতে পারছি। মনোপলি বা একচেটিয়া, এ মনোপলি ডিসক্রাইবস এ মার্কেট সিচুয়েশন হোয়ার ওয়ান কোম্পানি ওনস অল দ্য মার্কেট শেয়ার অ্যান্ড ক্যান কন্ট্রোল প্রাইসেস অ্যান্ড আউটপুট। অর্থাৎ মনোপলি হলো একটা মার্কেট সিচুয়েশন যেখানে একটা মাত্র কোম্পানি সকল মার্কেট শেয়ার সে দখল করে রাখে এবং কন্ট্রোল প্রাইসেস অ্যান্ড আউটপুট, সে প্রাইসেসও দখল করে রাখে এবং প্রাইসেসও তার নিয়ন্ত্রণে রাখে এবং আউটপুটটাও তার নিয়ন্ত্রণে রাখে। ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলি, মনোপলির যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো সিঙ্গেল সেলার, একজন মাত্র সেলার থাকবে। হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি, অর্থাৎ এটার ভিতরে ঢুকতে অনেক বাধা বিপত্তি থাকবে। প্রাইস মেকার, অর্থাৎ সে এটার দাম দর নিয়ন্ত্রণ করবে। ইউনিক গুড উইথ নো ক্লোজ সাবস্টিটিউটস, অর্থাৎ সে যে জিনিসটা বানাবে সেটা ইউনিক হবে এবং তার আশেপাশে তাকে প্রতিস্থাপনের মতো অন্যান্য কম্পিটিটর থাকবে না। সাম নন প্রাইস কম্পিটিশন, অর্থাৎ কিছু কম্পিটিশন থাকবে যেটা অমূল্য। ডিমান্ড কি? ডিমান্ড ইজ অ্যান ইকোনমিক প্রিন্সিপল referring to a consumer's desire to purchase goods and services and willingness to pay a service for a specific good or service। অর্থাৎ সে বোঝাচ্ছে যে ডিমান্ড হলো একটা ইকোনমিক প্রিন্সিপল যেটা দ্বারা বোঝায় যে একজন ক্রেতার কোনো জিনিস বা সেবা নেওয়ার ইচ্ছা এবং সেটার জন্য পে করার ইচ্ছা যদি থাকে তাহলে সেটা হলো ডিমান্ড। অর্থাৎ তার নেওয়ার ইচ্ছাও থাকবে এবং সেটার জন্য তার পে করার ইচ্ছাও থাকবে, তাকে বলা হয় ডিমান্ড। ডিমান্ড রিফ্লেক্টস অনলি ওয়ান্টস, তো ওয়ান্ট অর্থ চাওয়া আর নিড অর্থ যেটা তার অবশ্যই প্রয়োজনীয়। অর্থাৎ ওই যে মানুষ বলে মানুষের মৌলিক অধিকার পাঁচটা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তো এইগুলো যখন তার ফুলফিল হয়ে গেছে তখন তার জীবনযাত্রার মান উন্নতকরণের জন্য সে বিভিন্ন ধরনের ডিমান্ড করে, সেগুলোই হলো ওয়ান্টস। অর্থাৎ কেউ বললো তার খাবার দাবার সব কিছুই আছে, তার মৌলিক অধিকার ফিল আপ, তা এখন সে যাচ্ছে যে তার হাতে একটা খুব সুন্দর ঘড়ি আসুক, তো ওই ঘড়িটাই হলো একটা ওয়ান্ট তখন। অর্থাৎ ডিমান্ড যখন বোঝাবে তখন সেটা ওয়ান্টের জন্যই হয়। এখন হলো কোয়ান্টিটি ডিমান্ডেড, দ্য টোটাল নাম্বার অফ ইউনিটস দ্যাট কনজিউমার্স উড পারচেস অ্যাট দ্যাট প্রাইস। অর্থাৎ কোনো একটা দামে একজন ভোক্তা কতগুলো পণ্য সে ক্রয় করার ক্ষমতা রাখে, সেটা হলো কোয়ান্টিটি ডিমান্ডেড। নিড অ্যান্ড ওয়ান্ট, নিড এবং ওয়ান্টের মধ্যে পার্থক্য। ইন ইকোনমিক্স এ নিড ইজ সামথিং নিডেড টু সারভাইভ, অর্থাৎ বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো হলো নিড, এবং ওয়ান্ট ইজ সামথিং দ্যাট পিপল ডিজায়ার টু হ্যাভ, অর্থাৎ মানুষ পাওয়ার আশা করে তার সব কিছু ফুলফিল হয়ে যাওয়ার পরে বেঁচে থাকার। দ্যাট মে অর মে নট বি অ্যাবল টু অবটেইন, অর্থাৎ সে এটা পেতেও পারে নাও পেতে পারে, এরকম। ডিমান্ড কার্ভ, তো কোয়ান্টিটি হবে এক্স অক্ষ বরাবর, প্রাইস যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে ডিমান্ড কার্ভটা হয় ব্রিজ থেকে নিচে নামতেছে এরকম। অর্থাৎ দাম যত দাম বাড়তে থাকে কোয়ান্টিটির চাহিদা বা ডিমান্ড তত কমতে থাকে। অর্থাৎ প্রাইস বাড়তেছে, ডিমান্ড অর্থাৎ কোয়ান্টিটির ডিমান্ড কমতেছে। যদি প্রাইস কমতে থাকে তাহলে কোয়ান্টিটির ডিমান্ড বাড়তে থাকে, তো এটাকে বলা হয় ল অফ ডিমান্ড।
আদার থিংস রিমেইনিং সেম, অর্থাৎ অন্য সকল বিষয় যদি সেম থাকে তাহলে দ্য হায়ার দ্য প্রাইস অফ কমোডিটি, অর্থাৎ জিনিসের দাম যত বেড়ে যাবে দ্য স্মলার দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, অর্থাৎ তখন তার ডিমান্ড কমে যাবে। অ্যান্ড দ্য লোয়ার দ্য প্রাইস অফ দ্য কমোডিটি, যত তার প্রাইস কমতে থাকবে তত তার ডিমান্ড বাড়তে থাকবে, কোয়ান্টিটি ডিমান্ড বাড়তে থাকবে। সাপ্লাই বলতে কী বোঝায়? সাপ্লাই ইজ আ ফান্ডামেন্টাল ইকোনমিক কনসেপ্ট দ্যাট ডিসক্রাইবস দ্য টোটাল অ্যামাউন্ট অফ এ স্পেসিফিক গুড অর সার্ভিস দ্যাট ইজ অ্যাভেলেবল টু কনজিউমার্স। অর্থাৎ সাপ্লাই হলো একটা ফান্ডামেন্টাল ইকোনমিক কনসেপ্ট যেটা দ্বারা বোঝায় যে অ্যামাউন্ট অফ স্পেসিফিক গুডস, অর্থাৎ যে সকল সেবা বা পণ্য ক্রেতাকে বিক্রির জন্য অ্যাভেলেবল সেটাই বোঝাচ্ছে, অর্থাৎ ক্রেতার কাছে পৌঁছানোর জন্য যেটা উপযুক্ত, অর্থাৎ আমার কাছে স্টকে আছে, সেটাই হলো সাপ্লাই। তো প্রাইস যদি ওয়াই অক্ষে নেই এবং কোয়ান্টিটি যদি এক্স অক্ষে নেই, সাপ্লাইয়ের গ্রাফটা হবে ব্রিজের উপর দিকে উঠতেছে সেরকম, অর্থাৎ প্রাইস যত বাড়তে থাকে সাপ্লাই তত বাড়তে থাকে, অর্থাৎ কোয়ান্টিটি তত বাড়তে থাকে। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ার সম্পর্ক কি? যদি একটা জিনিসের যদি দাম বাড়তে থাকে তাহলে ওই জিনিসগুলো যারা উৎপাদন করে তারা বেশি লাভের আশায় আরও বেশি বেশি উৎপাদন শুরু করে। যদি তাদের একটা মাত্র মনে করি গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে গ্যাস বিক্রেতা যারা আছে তারা আরও বেশি বেশি পরিমাণ গ্যাস মাটি থেকে তোলার চেষ্টা করবে বা আরও বেশি গ্যাস তার উৎপাদনের চেষ্টা করবে। তো এই জন্যই দাম বাড়লে কোয়ান্টিটি সাপ্লাই বেড়ে যায়। এটাকে বলা হয় ল অফ সাপ্লাই। দ্য হায়ার দ্য প্রাইস দ্য হায়ার দ্য কোয়ান্টিটি সাপ্লাইড, অর্থাৎ দাম বাড়লে হায়ার কোয়ান্টিটি সাপ্লাই হবে। দ্য লোয়ার দ্য প্রাইস দ্য লোয়ার কোয়ান্টিটি সাপ্লাই, অর্থাৎ দাম কমে গেলে কোয়ান্টিটিও কমে যাবে। হাউ দ্য মার্কেট প্রাইস অফ এনি প্রোডাক্ট অর সার্ভিস ইজ ডিটারমাইন্ড, অর্থাৎ মার্কেট প্রাইস কীভাবে ডিটারমাইন করা হয় কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ যেখানে ছেদ করে সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টে যে দাম পাওয়া যায় সেটাই হলো আমাদের মার্কেটের প্রোডাক্টের ওই দামটাই নির্ধারণ করা হয়। টুগেদার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ডিটারমাইন দ্য প্রাইস অ্যান্ড দ্য কোয়ান্টিটি দ্যাট উইল বি বট অ্যান্ড সোল্ড ইন মার্কেট, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ডই নির্ধারণ করে। Market prices are dependent upon the interaction of demand and supply. An equilibrium price is balance of demand and supply factors. The equilibrium is the only price where quantity demanded is equal to quantity supplied. অর্থাৎ ইকুইলিব্রিয়ামই হলো একমাত্র প্রাইস যেখানে কোয়ান্টিটি যে পরিমাণ ডিমান্ড করতেছে ঠিক ওই পরিমাণই সাপ্লাই হচ্ছে। হাউ প্রোডাকশন কস্টস এফেক্ট সাপ্লাই, অর্থাৎ আমরা ধরলাম এই যে মাঝখানে এটা হলো আমাদের বর্তমান সাপ্লাইয়ের কার্ভ। তো দেখা গেল যদি জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, তাহলে কোম্পানির মালিকেরা বেশি বেশি প্রডিউস করতে পারবে না, কারণ তাদের অলরেডি দাম বেড়ে গেছে, তাদের অর্থ সংকট দেখা দিবে, তাই তারা কম প্রডিউস করবে, তখন কার্ভটা বামে শিফট করবে। যখন দেখা যাবে যে জিনিসের দাম কমে গেছে তখন তারা আরও বেশি বেশি প্রোডাকশনের চেষ্টা করবে এবং তখন সাপ্লাই বেড়ে যাবে। অর্থাৎ প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় তাহলে সাপ্লাই কমে যাবে, আর যদি প্রোডাকশন কস্ট কমে যায় তাহলে সাপ্লাই বেড়ে যাবে। আর যদি বেশি সাপ্লাই হয়, অর্থাৎ সে যদি বেশি সাপ্লাই দেয় তাহলে প্রোডাক্ট ইন লোয়ার প্রফিট রেট, অর্থাৎ তারা বেশি তৈরি করতেছে এবং তাদের বাজার ধরে রাখার জন্য তারা কম লাভেই প্রোডাক্ট ছেড়ে দেবে। পারসিভড ডিমান্ড কার্ভ, the perceived demand curve shows the increase in quantity demanded of a product of a firm when a firm cuts down its price provided others keep their prices at present level. অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে পারসিভ ডিমান্ড কার্ভ হলো যে যখন কোনো একটা জিনিসের ডিমান্ড বেড়ে যায়, কোয়ান্টিটি ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে তাদের আরও বেশি বেশি উৎপাদন করতে হয়। আরও বেশি বেশি উৎপাদনের জন্য যে তারা তাদের যেহেতু টাকা কিছু বাঁচাতে হবে, টাকা যদি না বাঁচায় তাহলে তো বেশি উৎপাদন করতে পারবে না। তো এই টাকা বাঁচানোর জন্য তারা তাদের কোম্পানির অভ্যন্তরীণ ভেতরের যে খরচ আছে, তো ফার্ম কাটস ডাউন ইটস প্রাইস, অর্থাৎ এটার ভেতরের অভ্যন্তরীণ খরচ তারা কমিয়ে তারা এরপরও তাদের যে পণ্যটা তারা উৎপাদন করতেছে ওই পণ্যটার দাম
তারা একই রাখার চেষ্টা করে। আগে মনে করলাম 10,000 উৎপাদন করছে, বর্তমানে উৎপাদন করছে 15,000। 15,000 উৎপাদনের পরেও 10,000 উৎপাদন করে যদি জিনিসটার দাম 10 টাকা রাখা হয়, তাহলে 15,000 উৎপাদন করেও জিনিসটার দাম 15 টাকা 10 টাকায় রাখার চেষ্টা করে। তারা দাম বাড়ায় না, কারণ তারা যদি দাম বাড়িয়ে দেয় তাহলে অন্যান্য কম্পিটিটররা বাজার দখল করে নেবে। তো এজন্য তারা কষ্ট করে হলেও একই দাম রাখার চেষ্টা করে এবং কম লাভেই ছেড়ে দেয়, যাতে তাহলে তাদের বিক্রি বেশি হলো তাদের আলটিমেটলি লাভ হবে। আর মনোপলিস্টিক কার্ভ যেটা আছে, কার্ভ নট ফ্ল্যাট রেদার দ্যান ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ মনোপলিস্টিকের ক্ষেত্রে কার্ভটা ডাউনওয়ার্ড হবে, which means that monopolistic competition can raise its price without losing all of its customer or lower the price and gain more customers। অর্থাৎ তারা চাইলে জিনিসের দাম যদি বাড়িয়ে দেয় তাহলে তারা বাড়ালেও কাস্টমার তেমন একটা হারাবে না, আর যদি দাম কমিয়ে দেয় তাহলে দেখা যাবে তাদের কাস্টমার হয়তো বেড়ে গেছে, কারণ তখন মানুষ আরও এটা নিতে আগ্রহী হবে, আর এটা ডাউনওয়ার্ড হবে। এই যে তারা যদি দাম যদি বাড়িয়ে দেয় তাহলে কোয়ান্টিটি সাপ্লাই কিছু কমে যাবে বা খুব একটা কমবে না, আর যদি দাম যদি কমিয়ে দেয় তাহলে কোয়ান্টিটি সাপ্লাই বেড়ে যাবে, অর্থাৎ নতুন নতুন ক্রেতারা আগ্রহী হবে। হোয়াট ইজ দ্য ইউজুয়াল শেপ অফ এ টোটাল রেভিনিউ কার্ভ ফর এ মনোপলিস্ট? ইট ইজ শেপড লাইক ইনভার্টেড ইউ, অর্থাৎ উল্টা ইউ এর মতো, হুইচ ইনভার্টেড উইথ রেভিনিউজ ইনিশিয়ালি ইনক্রিজিং উইথ হায়ার প্রাইস, অর্থাৎ সে যত দাম বাড়াতে থাকে তার রেভিনিউ তত, টোটাল রেভিনিউ ওয়াই অক্ষে এবং এক্স অক্ষে কোয়ান্টিটি, অর্থাৎ সে যত দাম বাড়াতে থাকে তত তার লাভ বাড়তে থাকে। বাট দেন ফলিং অ্যাজ দে বিকেম টু হাই, অর্থাৎ দাম যখন একবার মাত্রাতিরিক্ত বেড়ে যায় তখন মানুষ খুব বিরক্ত হয়ে যায়, তখন তাদের রেভিনিউ কমতে থাকে, মানুষ কিনা কমিয়ে দেয়, তখন তাদের আস্তে আস্তে রেভিনিউ কমতে থাকে। তো হোয়াট ইজ দ্য ইউজুয়াল শেপ অফ এ মার্জিনাল রেভিনিউ কার্ভ ফর এ মনোপলিস্ট? ডাউনওয়ার্ড স্লোপিং বিকজ এক্সপেন্ডেড আউটপুট লিডস টু ফলিং প্রাইসেস, অর্থাৎ তারা যখন বেশি অতিরিক্ত করে তখন দেখা যায় তাদের মার্জিনাল রেভিনিউ কমতে থাকে, তো মানুষ বিরক্ত হয়ে কেনা বাদ দিয়ে দেয়, তখন তাদের কার্ভটা, মার্জিনাল রেভিনিউ কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপে চলে আসে। হোয়াট শিফট সাপ্লাই, অর্থাৎ সাপ্লাইকে এফেক্ট করে কী কী ফ্যাক্টর? চেঞ্জেস ইন টেকনোলজি, অর্থাৎ নতুন নতুন টেকনোলজি যদি উদ্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে তারা নতুন টেকনোলজির মাধ্যমে আরও বেশি বেশি সাপ্লাই দিতে পারবে সেটা। চেঞ্জেস ইন ইনপুট প্রাইসেস, অর্থাৎ প্রোডাকশন কস্ট বোঝাচ্ছে যে আমরা কোনো একটা জিনিসের উৎপাদন খরচ যদি কমিয়ে দিতে পারি তাহলে তো আমরা এই জিনিসটাকে আরও বেশি উৎপাদন করতে পারবো। 3. চেঞ্জেস ইন এক্সপেকটেশনস, অর্থাৎ তারা যদি আশা করে যে সামনে আমরা খুব বেশি এটা বিক্রি করতে পারবো না, ভবিষ্যৎ চিন্তাভাবনা করে, তাহলে হয়তো কমিয়ে দিতে পারে সাপ্লাই। 4. চেঞ্জেস ইন নাম্বার অফ প্রডিউসার্স, অর্থাৎ যদি বাজারে বেশি সংখ্যক একই ধরনের মানে বিক্রেতা চলে আসে যারা একই ধরনের প্রোডাক্ট বিক্রি করে, তাহলে সাপ্লাই বেড়ে যেতে পারে অনেক। চেঞ্জেস ইন দ্য প্রাইস রিলেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ এটার ভিতরে বোঝাচ্ছে সাবস্টিটিউটস অ্যান্ড কমপ্লিমেন্টস, অর্থাৎ এইখানে যদি মানে প্রাইস রিলেটেড অর্থাৎ একই দামের অন্যান্য প্রোডাক্ট বা সার্ভিসে যদি অদল বদল হয়, দেখা যায় যে কোনো একই জাতের প্রোডাক্ট একটার দাম কমে গেছে, তাহলে দেখা যাবে মানুষ ওইটা কিনতে বেশি আগ্রহী হবে। তো এই আর কি এই ব্যাপার। বা কমপ্লিমেন্টস বলতে বোঝাচ্ছে যে পাশের বাড়ির রহিম একটা ব্যাডমিন্টন ব্যাট কিনলো, ওইটা দেখে খুব ভালো লাগলো, সে বললো ব্যাটটা অনেক ভালো, তাহলে করিম ওইটা শুনে মনে করবে আচ্ছা আমিও তো তাহলে রহিমের মতোই ব্যাট কিনি। তো এটার উপর ভিত্তি করে আর কি মানুষের ডিমান্ড মানে সাপ্লাইয়ের চেঞ্জ হয়, যে মানুষ দেখা যাবে যে রহিমের ব্যাটটা আসলে সুন্দর, তাহলে সবাই গিয়ে রহিমের ব্যাট কিনা শুরু করছে, তাহলে অন্যান্য কোম্পানির সাপ্লাইয়ের কী হবে? তো তারাও কিছুটা ডিমোটিভেটেড হয়ে কমিয়ে দিতে পারে তাদের সাপ্লাই, এই আর কি ব্যাপারটা। আর এটার কার্ভটা যদি তাদের যদি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে সাপ্লাই কার্ভ ডানে শিফট করে, আর যদি সাপ্লাই কমে যায় তাহলে সাপ্লাই কার্ভ বামে শিফট করে। ফ্যাক্টরস দ্যাট শিফট ডিমান্ড কার্ভ, অর্থাৎ ডিমান্ড কার্ভকে শিফট করে এমন কী কী ফ্যাক্টর আছে? চেঞ্জেস ইন ইনকাম, অর্থাৎ কারো যদি আগে সে জমিদারের মতো চলতো, তার অনেক ইনকাম ছিল, এখন তার ইনকাম কমে গেছে, তাহলে তার অবশ্যই তার ডিমান্ডও কমে যাবে, এটা তো স্বাভাবিক, সে কিনবে কি দিয়ে? অর্থাৎ তার ইনকাম কমে গেলে ডিমান্ড কমে যাবে। চেঞ্জেস ইন টেস্ট, তার যদি রুচির চেঞ্জ হয়ে যায়, যে আমি
এখন আর এসব ভালো লাগে না, তাহলে তার ডিমান্ড কমে যাবে। চেঞ্জেস ইন এক্সপেকটেশন, তার যদি এরকম হয় যে তার আশা ভরসা কমে গেছে, তাহলে তার ডিমান্ড কমে যাবে। চেঞ্জেস ইন মার্কেট সাইজ, অথবা মার্কেট সাইজ বলা যায় এবং মার্কেটের অবস্থান বলা যায়, যে দেখা যাবে ফুটপাথ থেকে আমরা একটা জিনিস কেনার ডিমান্ড কম, কিন্তু যদি একটা বড়সড় একটা শোরুম থাকে তাহলে সেইখানে থেকে কেনার ডিমান্ড বেশি, তো সেটার উপর নির্ভর করে। চেঞ্জেস ইন দ্য প্রাইস অফ রিলেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ যদি আমাদের দেখা যাবে যে পাশাপাশি একই ধরনের জিনিস, তো যে জিনিসটার দাম কমে গেছে ওইটার প্রতি ডিমান্ড বেড়ে যাবে, তো এইটাগুলোর উপর নির্ভর করে। তো যদি ডিমান্ড ইনক্রিজ করে তাহলে ডিমান্ড কার্ভ রাইটে শিফট করে, এবং ডিমান্ড কমে গেলে ডিমান্ড কার্ভ লেফটে শিফট করে। হাউ প্রোডাকশন কস্ট এফেক্ট সাপ্লাই, অর্থাৎ প্রোডাকশন কস্ট কীভাবে সাপ্লাইকে এফেক্ট করে। তো প্রোডাকশন কস্ট যদি কমে যায় তাহলে সাপ্লাই বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট বেড়ে গেলে সাপ্লাই কমে যাবে। মনোপলিস্টিক কম্পিটিশন মানে কি? ইট মিনস অ্যান ইন্ডাস্ট্রি ইন হুইচ মেনি ফার্মস অফার প্রোডাক্টস অর সার্ভিসেস দ্যাট আর সিমিলার সাবস্টিটিউটস, অর্থাৎ এটা বোঝাচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে অনেকগুলো ফার্ম অফার করবে প্রোডাক্ট এবং সার্ভিসেস যেগুলো সিমিলার সাবস্টিটিউটস, অর্থাৎ আমরা একটার বদলে আরেকটা ইউজ করতে পারবো, সবগুলোই সিমিলার সাবস্টিটিউটস। অর্থাৎ ধরলাম টেনিস বল তো টেনিস বলই, আমরা এই কোম্পানি নিলাম আর ওই কোম্পানি নিলাম, তো এরকম বোঝাচ্ছে। Oligopoly arises when a small number of large firms have all or most of its sales in the industry, অর্থাৎ যখন কিছু সংখ্যক ইন্ডাস্ট্রি পুরো বাজার দখল করে রাখছে, তাহলে সেটাই হলো অলিগোপলি মূলত বোঝাচ্ছে যে অনেক বিক্রেতা থাকবে কিন্তু ক্রেতা থাকবে খুবই কম।